নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। সারা পৃথিবীর চোখ এখন ভারতবর্ষের দিকে, কারণ যখন সারা পৃথিবী স্ট্রেট অফ হরমুজ বন্ধ হয়ে গেলে কি হবে, এনার্জি ক্রাইসিস নিয়ে চিন্তিত, তখন ভারতবর্ষ শান্তভাবে চুপচাপ এমন একটা কাজ করে দিয়েছে যেখানে সারা পৃথিবী এখন দেখছে যে ভারতবর্ষ প্রকৃত অর্থে আত্মনির্ভর হতে চলেছে এনার্জির ক্ষেত্রে। সারা পৃথিবীতে কি হলো গেল এলো তাই নিয়ে ভারতবর্ষের কিচ্ছু যায় আসে না। ভারতবর্ষ নিজের দেশে নিজের ক্ষমতায় এত বিপুল পরিমাণে এনার্জি পারমাণবিক বিদ্যুৎ থেকে তৈরি করে নিতে পারবে, যেটা পরিবেশ দূষণও হবে না, জীবাশ্ম জ্বালানি যেহেতু এর মধ্যে ইনক্লুডেড নয়। কি ব্যাপার, কি ব্যাপার সেটার টোটাল জিনিসটা এই ভিডিওতে আমরা আলোচনা তো করব, কিন্তু তার আগে আমি স্কিল বাংলা চ্যানেলের প্রত্যেকের তরফ থেকে, ভারতবর্ষের প্রত্যেক মানুষের তরফ থেকে প্রণাম শ্রদ্ধা জানাতে চাইব সেই মানুষটাকে, হোমি জাহাঙ্গীর ভাবা, সেই বিশ্ববরেণ্য বিজ্ঞানী যিনি 1954 সালে ভারতবর্ষকে দিক নির্দেশ দিয়ে গেছিলেন যে এই পথে এগোতে হবে, তাহলে 100 বছর পর গিয়ে ভারতবর্ষ আত্মনির্ভর হয়ে যাবে এনার্জির ক্ষেত্রে। তখন ওনাকে হয়তো অনেকেই বুঝতে পারেনি যে এই লোকটা কি বলছে। আজকে আজকে ভারতবর্ষ যখন অ্যাচিভ করছে সেই রিয়্যাক্টর, ফাস্ট ব্রিডিং রিয়্যাক্টর, তখন গোটা দেশের উচিত সেই মানুষটাকে প্রণাম জানানো, পুজো করা, শ্রদ্ধা জানানো। তো হোমি জাহাঙ্গীর ভাবার প্রতি আমাদের প্রত্যেকের আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে আমরা শুরু করছি এই আলোচনা। দেখুন, সারা পৃথিবীর সমস্ত জায়গার হেডলাইন যে এটা হবে সেটা আর বলাই বাহুল্য। কেন এই হেডলাইন সেটা বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে যে ভারতবর্ষ যে কাজ অলমোস্ট করতে চলেছে, করে ফেলেছে, সাকসেসফুল হয়ে গেছে আগের স্টেজটা, সেখানে কি হতে পারে জানেন? যদি ভারতবর্ষের ইলেকট্রিসিটি নিড আমি ধরে নিই 500 গিগাওয়াট, কেন স্যার আপনি ধরে নেবেন কেন? কারণ লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে ভারতবর্ষের পিক নিড, হাইয়েস্ট নিড রিপোর্টেড ছিল 242 গিগাওয়াট। যেহেতু ভারতবর্ষে ইন্ডাস্ট্রি বাড়ছে, মানুষ বাড়ছে, ভারতবর্ষ এখন গ্রোয়িং স্টেজে, প্রত্যেকের বাড়িঘর বাড়ছে, ইলেকট্রিক ইভি বাড়ছে, ইন্ডাকশন বাড়ছে, অফিস কাছারি বাড়ছে, রাস্তায় আলো বাড়ছে, ট্রেন বাড়ছে, মেট্রো বাড়ছে, তো ভারতবর্ষে নেক্সট অনেকগুলো বছর ইলেকট্রিক ডিম্যান্ডও বাড়বে। তাই যেখানে আমাদের পিক ডিম্যান্ড এই মুহূর্তে 242 গিগাওয়াট, আমি ধরে নিচ্ছি 500 গিগাওয়াট লাগবে। যদি 500 গিগাওয়াটও লাগে না ভারতবর্ষের, নেক্সট 400 বছরের জন্য ভারতবর্ষকে কোনো জায়গা থেকে ইলেকট্রিকের ওপর ডিপেন্ডেন্ট হতে হবে না। মানে আমি ধরে নিলাম আমাদের কোনো সোলার ইলেকট্রিক নেই, কোনো উইন্ড ইলেকট্রিক নেই, কোনো তাপবিদ্যুৎ নেই, কিচ্ছু নেই, তাতে করেও শুধু নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে আমরা 500 গিগাওয়াট যদি আমাদের ধরে নিই নিড, সেটাও নেক্সট 400 বছর নিরবচ্ছিন্নভাবে পেতে থাকবো। এত পরিমাণ পাওয়ার ইন্ডিয়ার হাতে ফার্স্ট স্টেজে তো চলে এসছে, সেকেন্ড স্টেজে আসতে চলেছে। এবার বুঝতে পারছেন কেন হঠাৎ করে পুরো পৃথিবী তাকাচ্ছে যে ভাই এরা তো জ্যাকপট, বলে না জ্যাকপট পেয়ে গেছে, সেরকম ব্যাপার। তার কারণ যেমন এর আগের 100 বছর পৃথিবীর মেন জ্যাকপট ছিল তেল, যার হাতে ক্রুড অয়েল তার হাতে ইকোনমি। নেক্সট পৃথিবী কিন্তু বদলাচ্ছে, নেক্সট তার হাতে ইকোনমি, যার হাতে ইলেকট্রিসিটি, কারণ সব কিছু এবার তেল থেকে, গ্যাস থেকে ইলেকট্রিকে কনভার্ট হচ্ছে। আর ইলেকট্রিক কিভাবে জেনারেট হবে? ইলেকট্রিক জেনারেটের মূল মন্ত্র যার হাতে, তার হাতে পুরো পৃথিবীর চাবিকাঠি। ইলেকট্রিক জেনারেট কি বিপুল পরিমাণে হতে পারে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে, সেটা না তো তাপবিদ্যুৎ থেকে, না তো অন্য কোনো জায়গা থেকে হতে পারে। আর সেই যে নিউক্লিয়ার ইলেকট্রিক জেনারেট হবে, কিভাবে তৈরি হবে? তার তো কিছু কাঁচামাল চাই। সেই যে মেন কাঁচামাল থোরিয়াম, সেটা পৃথিবীতে সব থেকে বেশি পাওয়া যায় ভারতবর্ষে। আরবের দেশগুলো করে নিয়েছে ওদের যে সুবর্ণ সোনার সময়টা ছিল, সেই সময় গোল্ডেন পিরিয়ড, তেল বেচেছে। এবার মহাকাল ইঙ্গিত দিচ্ছে গোল্ডেন পিরিয়ড আবার ফিরে আসছে ভারতবর্ষে, কারণ এবার পৃথিবী চালাবে
ক্রুড অয়েল নয়, থোরিয়াম। আর সেই থোরিয়াম সব থেকে বেশি ভারতে। ভগবান আমাদেরও তো কিছু দিয়ে রেখেছে, যেটা সঠিক সময় সঠিক জায়গায় এবার প্রয়োগ করার পালা আমাদের। তো কি ব্যাপার, কিভাবে কাজ হয়, চলুন পুরোটা আমি ইজি করে বুঝতে চেষ্টা করি, কারণ নিউক্লিয়ার সায়েন্সটা অত ইজি ব্যাপার নয়, আমরা তরল করে একটু বুঝতে চেষ্টা করব। দেখুন, এই যে স্টেজ ওয়ানের যে রিয়াক্টারগুলো হয় না, প্রেশারাইজড হেভি ওয়াটার রিয়াক্টার, এই রিয়াক্টার পৃথিবীতে প্রচুর দেশে আছে। প্রচুর দেশ পৃথিবীর নিউক্লিয়ার ইলেকট্রিক তৈরি করে। নিউক্লিয়ার ইলেকট্রিক মানে কি? মানে মেন কথা হচ্ছে ইউরেনিয়াম 238। ইউরেনিয়াম একটা তেজস্ক্রিয় পদার্থ, একটা জিনিস, এই যে এইরকম দেখতে ইউরেনিয়াম, এইটা হচ্ছে ইউরেনিয়াম। এই ইউরেনিয়ামটা থেকে ইলেকট্রিক তৈরি হয়। এটা একটা তেজস্ক্রিয় পদার্থ, এটার থেকে যে ইলেকট্রিক তৈরি হয় সেটাকে আমরা বলি পারমাণবিক বিদ্যুৎ বা নিউক্লিয়ার পাওয়ার। বোঝা গেল এই অবধি? এবার এই ইউরেনিয়ামের বিভিন্ন রকম ফের আছে, যেমন ক্রুড অয়েলেরও রকম ফের আছে। আমরা যদি বলি ভেনেজুয়েলান ক্রুড অয়েল, প্রচণ্ড ভারী, খারাপ কোয়ালিটি, রিলায়েন্স ছাড়া কেউ করতে পারে না। আমরা যদি বলি ইরানের ক্রুড অয়েল, সেরা কোয়ালিটির ক্রুড অয়েল ইরানের। ঠিক সেই রকম এই ইউরেনিয়ামেরও বিভিন্ন কোয়ালিটি হয়, তার ফর্ম হয় আলাদা আলাদা, কোয়ালিটি হয়। তো এই যে ইউরেনিয়াম 238, এইটা ফুয়েল হিসেবে কাজে লাগানো হয় এই স্টেজ ওয়ান রিয়াক্টারে, যেটা ভারতবর্ষেও আছে অপারেশনাল। এই মুহূর্তে ভারতবর্ষের এই মুহূর্তে 3.1% ইলেকট্রিক আসে নিউক্লিয়ার থেকে, মানে এই ইউরেনিয়াম 238 থেকে। পৃথিবীর বিভিন্ন দেশেও আছে, এটা বড় কথা নয়। এই স্টেজ ওয়ানে আমরা ইউরেনিয়াম 238 দিই, ওটাকে ফুয়েল দিয়ে জ্বালানো হয়, সোজা কথা ভাবুন। তখন আউটপুট কি তৈরি হয়? আউটপুটে ইলেকট্রিক তৈরি হয়, যে ইলেকট্রিক আমরা ব্যবহার করি। আর তার সঙ্গে বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয় প্লুটোনিয়াম 239। যেমন ক্রুড অয়েলকে আমরা যখন রিফাইন করি, কি আসে? পেট্রোল আসে, ডিজেল আসে, বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয় গ্যাস, তাই না? এলপিজি। তো ঠিক সেরকম ইউরেনিয়াম 238কে যখন পোড়ানো হয়, ইলেকট্রিক তৈরি হয়, আর তার সঙ্গে প্লুটোনিয়াম 239 তৈরি হয়। তাহলে আপনার মাথায় প্রথম প্রশ্ন, স্যার ইউরেনিয়াম ভারতবর্ষে আছে, কিন্তু সেটা না এক্সট্র্যাক্টেবল ফর্মে খুব একটা নেই, মানে এই মুহূর্তে যে খনি থেকে খুব একটা তুলে নেওয়া যাবে এমনটা নয়। আর সারা পৃথিবীতে যত আছে ইউরেনিয়াম, তার মধ্যে ভারতবর্ষে খুব কম আছে। এইটা হচ্ছে সারা পৃথিবীর লিস্ট। দেখুন, সব থেকে বেশি অস্ট্রেলিয়া, কাজাখস্তান, কানাডা, এই সমস্ত দেশে আছে। টপ 9-এর মধ্যে ভারতবর্ষ আসছেই না, টপ 10-এর মধ্যেও আসছে না। তো স্যার আমরা পাই কোথায়, আমরা যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর চালাই? খেয়াল করে দেখুন, স্কিল বাংলা চ্যানেলে আমরা কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে ভারতবর্ষ কানাডার সঙ্গে ইউরেনিয়াম ডিল করে নিয়েছে। সেই কানাডা, যাদের কাছে যথেষ্ট পরিমাণ সারা পৃথিবীর 10% ইউরেনিয়াম রিজার্ভ আছে, মনে পড়েছে? তো আমরা এখান থেকে ইউরেনিয়াম 238 প্রথমে কিনে ইলেকট্রিক বানাই, আর একটা বানাই প্লুটোনিয়াম 239। এখান থেকে শুরু হচ্ছে ভারতবর্ষের খেলা। তো ভারতবর্ষে এটা আছে। হোমি জাহাঙ্গীর ভাবা 1954 সালে আমাদের বলে গেছিলেন যে আমাদের পৌঁছাতে হবে স্টেজ 3-তে। এখানে যেই পৌঁছে যাব সেই মানে মুহূর্তে ভারতবর্ষ বিশ্বগুরু কেউ চাইলেও আর আটকাতে পারবে না। এটা সেই শক্তি। এটা হয়ে গেলে আপনার ইকোনমি, উইপন, মিলিটারি, বাকি সব এমনি হয়ে যাবে। জিওপলিটিক্স, ডিপ্লোমেসি, ডিপ্লোম্যাটিক্যাল পাওয়ার, সফট পাওয়ার সব হয়ে যাবে। তো ভারতবর্ষ এবার স্টেজ 2 ফাস্ট ব্রিডার রিয়াক্টর বানিয়েছে। এটা প্রেশারাইজড হেভি ওয়াটার রিয়াক্টর সারা পৃথিবীতে আছে, ভারতবর্ষ যে একা বানিয়েছে এমন নয়। এইটা সারা পৃথিবীতে নেই। আমেরিকা পারেনি, ইউরোপ পারেনি, চীন পারেনি, একমাত্র রাশিয়া পেরেছে, আর সেকেন্ড দেশ হচ্ছে ভারত। ভারত কি এই ফাস্ট ব্রিডার রিয়াক্টর যেটাকে বলা হয়, এটা কি রাশিয়া থেকে কিনে এনেছে? না, এটা বানিয়েওছি আমরা নিজেরা। প্রোটোটাইপ এটার বানানো হয়ে গেছে। এবার স্যার আমরা কি এমন হাসিল করে ফেলেছি মারাত্মক, যেটা নিয়ে সারা পৃথিবীতে আলোচনা? এইবার এইখান থেকে আমাদের প্লুটোনিয়াম 239 আমরা পেয়েছিলাম, মনে আছে? প্লুটোনিয়াম 239 যেটা পেয়েছি, এইখানে সেই প্লুটোনিয়াম 239টাকে আমরা আবার ফুয়েল হিসেবে ইউজ করি। আর এখানেও ইউরেনিয়াম 238 দিতে হয়, যেটা কানাডা থেকে আমরা কিনে আনি, কিন্তু এই রিয়াক্টরে যতটা দিতে হয় এই রিয়াক্টরে আর অতটা দিতে হয় না,
অল্প দিতে হয়, অল্প ইউরেনিয়াম দিই, আর বাকি ফার্স্টের থেকে যে বাই প্রোডাক্ট বেরিয়েছে ওই প্লুটোনিয়ামটাকে দিয়ে দিলেই হয়। এবার এই দুটো এখানে ফুয়েল হিসেবে দিলে দেশীয় প্রযুক্তিতে তৈরি হয় আরও বেশি ইলেকট্রিক, এবং বাই প্রোডাক্ট হিসেবে আবার বেরোয় প্লুটোনিয়াম 239 এবং ইউরেনিয়াম 233। এই অবধি ভারতবর্ষ করে ফেলেছে। স্যার এই পুরো জিনিসটা সাকসেসফুলি হয়ে গেছে, মানে ইউরেনিয়াম 233 অবধি? ইয়েস, প্রোটোটাইপে আমরা করে ফেলেছি। তো স্যার মানে কি ব্যাপার এরপরই আসল খেলা। এইবার ভারতবর্ষ যেটা বানাবে সেইটা হচ্ছে স্টেজ 3 রিঅ্যাক্টর, যেটা হচ্ছে থোরিয়াম বেসড রিঅ্যাক্টর। স্টেজ 3 রিঅ্যাক্টরের খেলা হচ্ছে এখানে দিতে হয় ইউরেনিয়াম 233। এটা যেমন প্লুটোনিয়াম 239 ছাড়া চলবে না, সেটা কোত্থেকে পাবো? স্টেজ 1-এর বাই প্রোডাক্ট হিসেবে। এটা আবার ইউরেনিয়াম 233 ছাড়া চলবে না, ইউরেনিয়াম 233 কোত্থেকে পাবো? স্টেজ 2-এর বাই প্রোডাক্ট হিসেবে। আর স্যার এখানে তো থোরিয়াম লাগবে 232, এটা কোত্থেকে পাবো? এইখানেই আসল খেলা। ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা বলে গেছিলেন এইটা হচ্ছে থোরিয়াম। ইউরেনিয়াম হলুদ টাইপের দেখতে, এটা দিয়ে নিউক্লিয়ার পাওয়ার তৈরি হয়, কিন্তু এটা নেই আমাদের দেশে প্রচুর পরিমাণে। তো আমাদের ইউরেনিয়ামের ওপর মানে স্টেজ 1 রিঅ্যাক্টরের ওপর ভরসা করে থাকলে হবে না, এটাকে থেকে আমরা পেয়ে গেছি প্লুটোনিয়াম। এইবার আমরা যেই প্লুটোনিয়াম পেলাম আর ইউরেনিয়াম 233 পেয়ে গেলাম, এর সঙ্গে কি লাগবে? স্যার থোরিয়াম লাগবে, তাই তো? এই থোরিয়াম ভারতবর্ষে আছে ভগবানের আশীর্বাদে। এই যে লাল জিনিসটা পৃথিবীতে সব থেকে বেশি, সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষের সব থেকে বেশি, তারপরে বাকি সবাই। সব থেকে বেশি থোরিয়াম আমাদের দেশে। তো থোরিয়াম নিয়ে তো চিন্তাই নেই ভাই, যত লাগবে আমরা পেয়ে যাব। আর ইউরেনিয়াম 233 আমি এখান থেকে পেয়ে গেলাম। এবার আসল মজা, স্যার কানাডা যদি ইউরেনিয়াম দেওয়া বন্ধ করে দেয়, তখন আমরা এইখান থেকে এখানে, এখান থেকে এখানে ইউরেনিয়াম 233টা পাবো কি করে? মজা এখানে, স্টেজ 3 রিঅ্যাক্টর থেকে যেটা আবার ফাইনাল বেরোবে প্রচুর ইলেকট্রিসিটি, এবং এর সঙ্গে ইউরেনিয়াম 233 অটোমেটিক বেরোবে। মানে এইখান থেকে ইউরেনিয়াম 233 নিয়েই আবার আমরা এখানে দিয়ে দিতে পারবো, এবং যা ইউরেনিয়াম 233 আমরা ঢালছি তার থেকে বেশি বেরোবে। তার মানে এখান থেকে যা ইউরেনিয়াম 233 পাবো সেটা দিয়ে তো এখানকার ফুয়েলও আবার নন স্টপ চলতে থাকবে, সেটা দিয়ে আবার সেকেন্ড আর একটা থার্ড স্টেজ রিঅ্যাক্টর বানিয়ে আমরা কাজ শুরু করে দিতে পারবো। স্টেজ 1 স্টেজ 2 আমাদের না থাকলেও চলবে। এখান থেকে আমাদের গোটা জিনিসটা হয়ে গেল অটোমেটেড। বোঝাতে পারলাম? একদম সহজ করে তরল করে বললাম, যাতে করে আমরা আর্টস সায়েন্স কমার্স যেই ব্যাকগ্রাউন্ড থেকেই আসি না কেন সহজে বুঝতে পারি। আর এইটা যখনই হয়ে গেল, আপনাকে দেখিয়ে দিলাম 400 বছর নিরবচ্ছিন্ন ইলেকট্রিক আমাদের দেশে আছে। কয়লা লাগবে না, সোলার লাগবে না, উইন্ড লাগবে না, সব ইভি করে দিতে পারবো। আমাদের কাছে এত ইলেকট্রিক আছে, কম দামি ইলেকট্রিক, কারণ নিউক্লিয়ার পাওয়ারের ইলেকট্রিক খুব কম দামে হয়। তো ক্রুড অয়েল লাগবে না, আমরা সব ইন্ডাকশন মাইক্রোওয়েভ করে দিতে পারবো, এত ইলেকট্রিক আছে, কম দামি ইলেকট্রিক। তো গ্যাস লাগবে না। এইটা হচ্ছে সেই আসল গেম চেঞ্জার। যেহেতু আমরা পৃথিবীর বাকি দেশগুলোর ওপর নির্ভরশীল নই, যে কোনো জায়গা থেকে কিছু এলে তবে আমাদের গাড়ি চলবে বা আমাদের রান্নাঘর চলবে, তো আমরা সারা পৃথিবীকে চোখে চোখ রেখে কথা বলতে পারবো। ডিপ্লোম্যাটিক্যালি আমাদের আপার হ্যান্ড চলে এলো। এত কিছু একসঙ্গে হয়ে যাবে একবার এটা ঘটে গেলে। যেহেতু ইলেকট্রিকের দাম কম, তো যে কোনো সাধারণ মানুষের ইজ অফ লিভিং অনেক বেটার হয়ে গেল, লিভিং কস্ট কমে গেল, গোটা দেশের মানুষের জীবন পাল্টে যাবে একটা সায়েন্টিফিক উদ্ভাবন থেকে। এবার এই এতটা বুঝে বাংলাদেশি পাকিস্তান প্রেমী যারা ভাই বোন, যারা বাংলাদেশ প্রেমী বা ভারত প্রেমী, তাদের তো ঠিক আছে। বাকিরা ভাবছে আমার লাগবে না এইসব, আমি হ্যারিকেন জ্বালাবো কেরোসিন তেল দিয়ে, আমার ইলেকট্রিক দরকার নেই, আমার ইন্ডাকশন দরকার নেই, আমি কাঠে কয়লায় আগুন জেলে রান্না করব, এসব সায়েন্স আমাদের কোনো কাজে লাগবে না, এগুলো হারাম। হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে, তোমরা আলাদাই দুনিয়ায় থাকো ভাই, তোমরা গরুর গাড়ি চালিয়েই চলো, ঠিক আছে, তোমাদের সায়েন্স লাগবে না, কিচ্ছু লাগবে না, সব হারাম। যে বলবে না সায়েন্স লাগবে না, কিচ্ছু লাগবে না, আমার মতো চশমা থাকলে তার আগে চশমাটা খুলে নেবেন, বলেন যা চশমাটা সায়েন্সের জিনিস, চশমা ছাড়া দেখ,
তার বাড়িতে ইলেকট্রিক থাকলে ইলেকট্রিক লাইনটা কেটে দেবেন, বলবেন ইলেকট্রিকটা সায়েন্সের জিনিস, হ্যারিকেন জ্বালিয়ে থাক। তার শরীর খারাপ হলে ওষুধ দেবেন না, বলবেন ওষুধ সায়েন্সের জিনিস, হারাম, এমনি সুস্থ হয়ে যা। তার ফোনটা কেড়ে নেবেন, বলে ফোন সায়েন্সের জিনিস, হারাম, ফোন ছাড়া এমনি থাক। চিঠি লেখ, পায়ের আর পায়ে বেঁধে চিঠি, ওরা চিঠি যখন লিখবে তার পেনটা কেড়ে নেবেন, বলবেন পেনের মধ্যে যে কালি আছে ওটা সায়েন্স দিয়ে তৈরি হয়েছে, ওই দোয়াত আর ওই খাগের কলম দিয়ে লেখো। পেপার চাইলে চিঠি লেখার জন্য পেপারটাও কেড়ে নেবেন, বলবেন এটাও সায়েন্স দিয়ে তৈরি হয়েছে, গাছের বাকল থেকে পাতা নিজে বানিয়ে নে, বলবেন এগুলো সব হারাম, এগুলো ব্যবহার করতে নেই। তখন বুঝবে কত ধানে কত চাল। তো এই হলো ভারতবর্ষের অ্যাচিভমেন্ট। এইবার এইবার আমি এআইকেই বলছিলাম যে একটু সহজ করে বুঝিয়ে দাও না ব্যাপারটা। এআই মানে আপনাদের, আমি এখানে আর টাইম ওয়েস্ট করবো না ডিটেল বলে, এআই কত সহজ করে পুরো ব্যাপারটা কাঠের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছে, শুকনো কাঠ আর ভিজে কাঠ। এটা আপনারা জাস্ট ভিডিও পজ করে একবার নিজেরা দেখে নেবেন, কিংবা আপনারা নিজেরাও এআইকে জিজ্ঞেস করে এইভাবে নলেজ বাড়াতে পারেন। আমি এআই এর ইউজ দেখানোর জন্য এইটাকে জাস্ট, আমি যখন বুঝছিলাম জিনিসটা, আমিও তো নিউক্লিয়ার সায়েন্টিস্ট নই রে বাবা, আমাকেও তো কাল থেকে পড়াশোনা করে তারপর আজকে স্টুডেন্টদেরও বলতে হয়েছে, আপনাদেরকেও এই চ্যানেলে বলছি। স্টুডেন্টদের বলার অত দায়িত্ব আমার থাকে না, কারণ সায়েন্সের টিচাররা পড়িয়ে দেয়, ক্লাসরুমে যে ক্লাসগুলো হয় ওখানে সায়েন্স ক্লাস আমায় নিতে হয় না, বাট এখানে তো সব ভিডিওই আমিই করি। এইবার আপনাকে বুঝতে হবে, যেটা আমি আগেই বলছিলাম, 3.1% এই মুহূর্তে নিউক্লিয়ার পাওয়ার ভারতবর্ষে রয়েছে। তাহলে স্যার কাল থেকেই আমাদের পুরো একদম, না, কাল থেকে নয়, 1954 থেকে 2026 লেগেছে আমাদের স্টেজ 2 সাকসেসফুল করতে। বুঝুন, ধীরে সুস্থে, আবেগে চললে হবে না, সায়েন্সে চলতে হবে। এখন আমাদের টার্গেট ছিল স্টেজ 2 সাকসেসফুল করার 2010-এ, 16 বছর পিছিয়ে আমরা 2026-এ করলাম। এর জন্য আপনি দায়ী, আমি দায়ী? হ্যাঁ, কেন স্যার, আমরা কি করেছি স্যার? কেন? হয়তো বিজ্ঞানীদের যতটা পরিমাণ ফান্ডিং দরকার ছিল আমরা দিইনি। আমরা সরকারকে বলেছি আমাদের ভাতা দিন, আমরা আপনাদের ভোট দেবো। আমরা কি বলেছি আপনারা আমাদের বিজ্ঞানীদের টাকা দিন, আমরা আপনাদের ভোট দেবো? বিজ্ঞানীদের টাকা দিলে আমাদের পরের প্রজন্ম সিকিউরড হবে, আমরা তো বলিনি সেটা। তো এর দায় আমার আপনারও আছে। 16 বছর পিছিয়ে গেছে ভারতের টার্গেট। তো এইবার আমাদের যেটা করতে হবে, স্টেজ 2-কে ম্যাচিওর করতে হবে। স্টেজ 2 আমাদের প্রোটোটাইপ সাকসেসফুল হলো, আমরা কমার্শিয়ালি স্টেজ 2 থেকে এখনো ইলেকট্রিক উৎপাদন শুরু করিনি। আমাদের ইলেকট্রিক উৎপাদন যে 3.1% হয়, সেটা এখন পুরোপুরি স্টেজ 1টা থেকে হয়। স্টেজ 2 আমাদের প্রথম সাকসেসফুল হলো, এবার স্টেজ 2 আমাদের কমার্শিয়ালি ব্যবহার করা শুরু করতে হবে। এরপর একই সঙ্গে স্টেজ 3-র গবেষণা আমাদের শুরু হবে। থোরিয়াম বেস রিঅ্যাক্টর আমরা বানাইনি এখনো। আমরা কেন বানাবো? আমাদের কাছে তো U-233ই ছিল না। U-233 আমরা প্রথমবার পেলাম, নিশ্চিত হয়ে গেলাম। এবার আমরা থোরিয়াম বেস রিঅ্যাক্টর বানাবো এবং স্টেজ 2 ডেইলি লাইফে কাজে লাগিয়ে আমাদের স্টেজ 2-র এক্সপেরিয়েন্স বানাবো, আমরা স্টেজ 2-র ইকোসিস্টেম বানাবো, স্টেজ 2-র লার্নিং বানাবো। স্টেজ 2-র সঙ্গে আমাদের সায়েন্টিস্ট এবং ইঞ্জিনিয়াররা অ্যাকাস্টমড হবে, ইউজ টু হবে। তবে আমরা এইটাকে নিয়ে এবং থোরিয়ামকে নিয়ে স্টেজ 3-তে দিতে পারবো, যখন স্টেজ 3-র মেশিনটা তৈরি হবে। বোঝা গেল? এবার মনে করা হচ্ছে ভারতবর্ষ যে স্পিডে চলছে, 3 থেকে 4 দশক লেগে যাবে পুরোপুরি আমাদের আলটিমেট লক্ষ্যে পৌঁছাতে, এখনো মানে 30 থেকে 40 বছর। বাট আমরা চেষ্টায় আছি যে আমাদের টার্গেট 2050 যদি ডেডলাইন নিয়ে আমরা চলতে পারি, যেখান থেকে থোরিয়াম রিজার্ভকে কাজে লাগিয়ে আমরা আমাদের ইলেকট্রিক উৎপাদন করতে পারি। তার মানে আমাদের হাতে টাইম আছে আর মাত্র 24টা বছর। 30-40 বছর যেটা লাগার কথা সেই টাইমটা নেই, তো আমাদের স্পিড আপ করতে হবে। তা 24 বছর পর কি হবে সেই নিয়ে আমি কি করব? আচ্ছা, আপনি বাড়িটা যখন বানান ভালো করে বানান কেন? খারাপ করে বানালেও তো 24 বছর চলে যাবে। আর স্যার, আমার ছেলে মেয়ে থাকবে না। তো 24 বছর পর আপনার ছেলে মেয়ে লাগবে না এটা? আপনি ব্যাংকে টাকাটা জমান কেন? স্যার, আমার জীবন তো কেটে যাবে, সন্তান সন্ততি নাতি নাতনি। তো এটা তো আপনার পরের প্রজন্মের জন্যই তৈরি হচ্ছে। আর যাদের বয়স কম, 25-30 বছরের ব্যাপার, তারা তো দেখেই যেতে পারবো আমরা, আশা করি।
যদি ঠিক মতো বেঁচে থাকি। আর বাকিরা একটা বড় অ্যাচিভমেন্ট হয়ে গেছে স্টেজ 3 পথে যাওয়ার দিকে, এটুকু অন্তত দেখে যেতে পারলেন। এবার কিছু সমস্যা আছে। সমস্যা কি? সমস্যা হচ্ছে ভারতবর্ষকে প্রথমে যখন স্টেজ 3-তে পৌঁছে যাবো আমরা অটোমেটেড হয়ে যাব, ইউ-233 দেবো, ইউ-233 বেরোবে, তো আমাদের আর চাই না। বাট তার আগে অবধি তো চাই ইউরেনিয়াম সাপ্লাই কানাডা থেকে, তো সেই সাপ্লাই চেন আমাদের মেনটেন রাখতে হবে, ডিপ্লোম্যাটিক্যালি সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক রেখে, অনেক কিছু কম্প্রোমাইজ করে নিয়ে, বুঝিয়ে শুনিয়ে। আমাদের টেকনোলজিক্যাল ম্যাচিউরিটি আসতে হবে। আমরা সবে ক্রিটিক্যালিটি অ্যাচিভ করেছি 6ই এপ্রিল 2026, 3 দিন আগে, এটা সবে আমরা অ্যাচিভ করেছি। এবার তো এটা নিয়ে আমাদের ইঞ্জিনিয়াররা, সায়েন্টিস্টরা ডেলি কাজ করবে, তবে তো ম্যাচিউরিটি আসবে। আরও অনেক কিছু শেখার আছে এখান থেকে। যেমন বাংলাদেশের ভাই বোনরা সব শিখে গেছে, ওই কিছু শেখার নেই, আমাদের তো অনেক কিছু শেখার আছে, ঠিক আছে। এবার ইকোনমিক ফ্যাক্টর আছে, দেশের বড় বড় প্লেয়ারদের, বড় বড় বিজনেসম্যানদের এগিয়ে আসতে হবে। কারণ এই যখন রিঅ্যাক্টারগুলো বসানো হয় না, একবার বসে গেলে খুব কম খরচে ইলেকট্রিক উৎপাদন হয়, বাট প্রথমে সেট আপের জন্য মারাত্মক খরচ লাগে। এর যে আপফ্রন্ট কস্ট বলা হয় বা ইনভেস্টমেন্ট, এইটা মারাত্মক সেট আপের জন্য। তো আদানি, আম্বানি, টাটা, এই ধরনের যারা বড় বড় বিজনেসম্যান আছে, তাদের এবার দেশের জন্য এগিয়ে আসতে হবে যে আমি প্রচুর একটা বড় ইনভেস্ট করব, লং টার্মে তারও প্রফিট হবে, কিন্তু বড় ইনভেস্টমেন্টটা তাকে এখন করতে হবে রিস্ক নিয়ে। এবং বুঝতে পারছেন কেন বিদেশের ডিপ স্টেট চেষ্টা করে আমাদের বিজনেসম্যানদের ডিস্টেবল করে দিতে? দেশে যদি বড় বিজনেসম্যান না থাকে, এই সময় বড় রিঅ্যাক্টর বানানোর ক্ষমতাই নেই কারোর কাছে, সেই দেশকে এমনিই পিছিয়ে দেওয়া যাবে। তো এই প্রবলেমগুলো সলভ করতে হবে ভারতবর্ষকে এখন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোস্ট করেছিলেন, এটা আমি নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেল থেকে, মানে পূর্বতন টুইটার থেকে নিয়ে এসেছি। উনি নিজে যেটা বলেছেন যে আমাদের সায়েন্টিফিক ক্যাপাবিলিটির ডেপথ এবং আমাদের ইঞ্জিনিয়ারিং এন্টারপ্রাইজের স্ট্রেংথ, এইটা রিফ্লেক্ট করছে যেটা আমরা করে ফেলেছি সেটার দিয়ে। It is a decisive step towards harnessing our vast thorium reserves in the third stage of the program. Ultimately যেতে হবে থার্ড স্টেজে, a proud moment for India. এবং এটাকে 40 মিলিয়ন, 1 মিলিয়ন মানে 10 লাখ, 40 মিলিয়ন লোক খালি টুইটারে ভিউ করেছে। কারণ সারা পৃথিবী দেখছে, কেবল ভারতবাসী নয়, যে ভারত এমন কিছু করে দিয়েছে যেটা আমেরিকা পারেনি, চীন পারেনি, ইউরোপ পারেনি, ফ্রান্স পারেনি, ভারত পেরেছে। তো এই স্টেজটা ভবিষ্যতে যাওয়ার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। যেমন এবিসিডি না শিখলে সেন্টেন্স লেখা যায় না, সেন্টেন্স না শিখলে প্যারাগ্রাফ লেখা যায় না। তো আপনার সন্তান যে প্যারাগ্রাফ লিখবে, আপনার ওই এবিসিডি শিখে কি হবে? ওটা তো স্টেপ। তো এবিসিডি স্টেপ আমরা স্টেজ 1-এ পার করে দিয়েছি, সেন্টেন্স বানানো স্টেপ আমরা স্টেজ 2-এ করে ফেললাম। এখন সেন্টেন্সে আমাদের হাত পাকাতে হবে যাতে টেন্স ভুল না হয়, ঠিকঠাক যাতে সেন্টেন্স লিখতে পারি, এরপর প্যারাগ্রাফ লেখা। স্টেজ 3-র দিকে বিপুল উদ্যমে আমাদের বিজ্ঞানীরা ঝাঁপিয়ে পড়বেন, এ তো বলাই বাহুল্য। এবং আমাদের সরকার, যে সরকার যখনই থাকুক না কেন দেশে, বিজ্ঞানীদের যেন সাপোর্ট করে যায়। ডিপ স্টেট কিন্তু চাইবে আমাদের বিজ্ঞানীদের এলিমিনেট করে দিতে। খেয়াল করে দেখুন, হোমি জাহাঙ্গীর ভাবার হঠাৎ করে মৃত্যু, মনে আছে? এখনো মনে করা হয় কনস্পিরেসি কোনো ডিপ স্টেট হোমি জাহাঙ্গীর ভাবাকে সরিয়ে দিয়েছিল, যে উনি বেঁচে থাকলে ভারতের জন্য আরও গর্বের মুহূর্ত চলে আসবে। তো ওনার বেঁচে না থাকা ওই সব দেশের জন্য খুব জরুরি। আর একটাই কথা আপনাদের আমি লাস্টে বলবো, সমস্ত সংকেত আপনারা মেলাতে পারছেন? আপনারা খেয়াল করে দেখুন, এতদিন পৃথিবীর যে মেন ইউএসপি ছিল, তেল হচ্ছে সেই জ্যাকপট, সেটা আরবে ছিল, রাশিয়ায় ছিল, আমেরিকায় ছিল, ভারতে ছিল না। এবার ফিউচার পৃথিবীর যে জ্যাকপট থোরিয়াম, সেটা ভারতে আছে। মহাকাল সিগন্যাল দিচ্ছে যে ভারত সুপার পাওয়ার হতে যাচ্ছে, সমস্ত কিছু খাপে খাপে মিলে যাচ্ছে। এবং ভারত কিন্তু বসেও নেই যে ভাগ্য আমাদের পৌঁছে দেবে আমাদের ডেস্টিনেশনে। ভারত নিজের মতো স্ট্রাগলও করছে, লড়াইও করছে। আমি জাস্ট রিসার্চ করছিলাম যে লাস্ট 10 বছরে ভারত কতটা বদলেছে। 2015-তে দেখুন, একটা দেশ বদলায় বিজনেস দিয়ে, ইকোনমি দিয়ে, এটুকু তো আমরা বুঝি। জিওপলিটিক্সে যা কিছু চলে তার পিছনে কোনো ইকোনমি লুকিয়ে থাকে।
মাত্র 10 বছর আগে আমাদের দেশে স্টার্ট আপ ছিল রেজিস্টার্ড 400 থেকে 500টা। যদি আমরা বাড়িয়েও ধরি যে আনরেজিস্টার্ড ছিল অনেক, তাহলেও সেই সংখ্যাটা 7,000। মাত্র 10 বছর আমাদের এই মুহূর্তে দেশে স্টার্ট আপ হচ্ছে 2 লাখ, এবং 10 বছরে ইউনিকর্ন 8টা থেকে এই মুহূর্তে আমাদের প্রায় 125খানা ইউনিকর্ন হয়ে গেছে আমাদের দেশে কোম্পানি। বিজনেস বাড়লেই চাকরি বাড়বে, জব বাড়বে, ইকোনমি বাড়বে, দেশের ওভারঅল গ্রোথ বাড়বে। এটা আমার দেশের পরিবর্তন। আমরা যখন স্টুডেন্ট আমরা ভাবতে পারতাম না বিজনেস করব। আমরা এমনই দেশে এমন সমাজে বড় হয়েছি যে একটা চাকরি পেতে হবে পরিবারকে বাঁচাতে। বাট আজকে আমার আপনার পরিবারের ইয়াং ছেলে মেয়েদের দিকে তাকিয়ে দেখুন, বলছে স্টার্ট আপ করবো, বিজনেস করব, নিজের মতো কাজ করব। দেশ বদলাচ্ছে। ওদেরকে না একটা ইকোসিস্টেম দিন। ইকোসিস্টেম মানে আমি আপনাদের বলছি, দেখুন 2015 আর 2025-এর মধ্যে দেশের পার্থক্য হচ্ছে দেশে ইকোসিস্টেম তৈরি হয়েছে। ইকোসিস্টেম মানে সরকার বিজনেসের সাপোর্টে অবস্থা তৈরি করবে। মানে বিজনেসম্যান যাতে হাজার জায়গায় তাকে লাইসেন্সের জন্য দৌড়াতে না হয়, তার জন্য ডিজিটাল করে দেবে সব কিছু। সরকার বিভিন্ন জায়গায় ল অ্যান্ড অর্ডার তৈরি করবে, যাতে বিজনেসম্যান বিজনেস তৈরি করলে গুন্ডা মস্তান এসে ওর থেকে তোলা না তুলতে পারে। উত্তরপ্রদেশে দেখুন, সিএম তো পরিষ্কার অন ক্যামেরা বলেই দেয়, ব্যবসায়ী আর বালিকা কো কোই ছেড়ছাড় করেঙ্গে তো আগলে চৌরাস্তা পর যমরাজ স্বয়ং খাড়া रहेगा। তবে না ইউপিতে এই লেভেলের ইনভেস্টমেন্ট হচ্ছে, বিজনেস বাড়ছে। এটা সরকারের দায়িত্ব, বাবা মা হিসেবে আপনার দায়িত্ব, বা বাড়ির গার্জিয়ান হিসেবে আপনার দায়িত্ব, বা আপনার পার্টনার কিছু করতে চাইছে স্বামী বা স্ত্রী হিসেবে আপনার দায়িত্ব, তাকে পারিবারিক ইকোসিস্টেম দেওয়া যে হ্যাঁ বিজনেস করো, বিজনেস খারাপ না। আমার দেশে ব্যবসাকে অসম্মানের চোখে দেখা হয়। একটি ছেলে, সে হয়তো ব্যবসা করে, ভালো টাকা উপার্জন করে সৎ পথে, মাস গেলে হয়তো 90,000 1 লাখ টাকা তার প্রফিট। তার বিয়ের সম্বন্ধ আসুক, বা সে কারোর সঙ্গে রিলেশনে আছে, তার প্রেমিকার বাড়িতে সম্বন্ধ নিয়ে যাওয়া হোক, প্রেমিকার বাবা বলছে ব্যবসা করে আমি দেব না বিয়ে, 40,000 টাকা মাইনে পাক, চাকরি করুক, আমি বিয়ে দেবো। এই মেন্টালিটি আমাদের পাল্টাতে হবে। এই ইকোসিস্টেম তো সরকার বদলে দেবে না, এই ইকোসিস্টেম আমাকে আপনাকে পরিবারে বদলাতে হবে। উৎসাহ দিতে হবে বিজনেসে, হ্যাঁ তাকে গাইডেন্সও দিতে হবে যে লাফিয়ে ঝাঁপিয়ে বাড়ির টাকা ইনভেস্ট করে বিজনেসে চলে যেও না। বাড়ির যে টাকা আছে সেটা রেখে দাও, সেটা অসময়ের জন্য পরিবারে। তুমি কোনো একটা জায়গায় চাকরি করো, 10 বছর পরিবার চালাও, আর প্রত্যেক মাসে কিছু কিছু করে টাকা আলাদা করো। বিজনেস নিয়ে পড়াশোনা করো, যে ফিল্ডে বিজনেস করতে চাইছো সেই ফিল্ডে অভিজ্ঞতা অর্জন করো। তারপর তোমার ওই জমানো টাকা থেকে তুমি বিজনেস শুরু করো। পরিবারের টাকাটা নিয়ে পরিবারকে বিপদে ফেলো না, কারণ বিজনেস চলতেও পারে, আবার ওয়ার্স্ট কেসে ডুবতেও পারে। এইভাবে কিন্তু না বিজনেস করাই যাবে না, এরকম বাঙালি পরিবারে কিন্তু অনেক আছে, আমি নিজে দেখেছি। এটুকু করবেন না। এই গেল সরকারের দায়িত্ব, এই গেল পরিবারের দায়িত্ব। স্যার ইকোসিস্টেম তৈরি করতে আপনার কি দায়িত্ব, আমার কি দায়িত্ব? বিজনেস নিয়ে যে এডুকেশন আছে, সেই এডুকেশন বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়া, যাতে করে যারা আপনারা বিজনেস করছেন 2 থেকে 3 বছর লিখে রাখুন, মারাত্মক পরিমাণে ইনকাম ট্যাক্স প্রত্যেকটা মানুষকে স্ক্যান করতে শুরু করবে। কারণ ভারতবর্ষের উদ্যোগ এই মুহূর্তে উদ্দেশ্য একটাই, এই মুহূর্তে 10 জন ট্যাক্স দেয়, 10,000 টাকা করে ট্যাক্স দিতে হয়, তবে সরকারের কাছে 1 লাখ টাকা হয়। 2 থেকে 3 বছরের মধ্যে ট্যাক্স দেওয়ার লোককে আমরা 10 থেকে 50 করে ফেলবো, প্রত্যেকে 2,000 টাকা করে ট্যাক্স দিলেও 1 লাখ টাকা হয়ে যাবে। দেশের ওভারঅল ট্যাক্স কালেকশন একই থাকবে, প্রত্যেক মানুষের ওপর থেকে লোড কমে যাবে। এই জন্য শুনেছেন কিনা জানি না, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট নতুন নিয়ম আনছে। আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়ায় কোনো দামি জিনিস কিনে বাড়িতে পোস্ট করলে ওটা থেকে ট্র্যাক করতে শুরু করে দেবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। কোত্থেকে কিনেছেন, রসিদ কোথায়, এই টাকা কোত্থেকে এসছে, দরকারও আছে এটা। কেন কিছু মানুষ প্রচুর টাকা ট্যাক্স দেবে? সবাই তো খুব অল্প ট্যাক্স দিলেই হয়ে যায়, যদি সবাই সৎভাবে দেয়। নইলে যারা ট্যাক্স দেয় তারা খাটনির পয়সা প্রচুর টাকা দিতে হয়। নিশ্চয়ই দেশের কাজে সবাই দেব, কিন্তু সবাই অল্প অল্প করে সৎভাবে দিলেই তো হয়ে যায়। একদল ট্যাক্স ফাঁকি দেবে আর একদল প্রচুর দেবে, এটা তো ঠিক না। তো 2 থেকে 3 বছরের মধ্যে প্রত্যেককে ট্যাক্স দিতে হবে, জেনে রাখুন। তো যারাই কোনো বিজনেস করছেন,
তাদের বিজনেস জিএসটিতে আনতে হবে, রেজিস্টার্ড করতে হবে, করতেই হবে। আজকে আপনি মোবাইল ছাড়া, রেজিস্ট্রেশন ছাড়া গ্যাস বুকিং করতে পারেন? পারেন না তো। সিম নিতে পারেন? 5 বছর 10 বছর আগে কিন্তু হয়ে যেত, এখন হয় না। নেক্সট 2 বছর এটা পাল্টে যাবে। তো আমরা আপনাদের প্রত্যেককে, যারাই কোনো রকম বিজনেস করেন বা বিজনেস করার কথা ভাবছেন, একদম দেখুন, জিএসটি থেকে শুরু করে একদম প্রত্যেকটা কিভাবে রেজিস্ট্রেশন করবেন থেকে শুরু করে বিল মেকানিজম থেকে শুরু করে সব কিছু শিখিয়ে দেবো। আপনি দেখুন, জিএসটি নিয়ে আর কিছু বাকি থাকবে না আপনার। আপনার ক্যাপিটাল গুডস জিএসটি হোক, রিফান্ড কি করে পাবেন, জিএসটি রিটার্ন থেকে শুরু করে এভরিথিং, মাধ্যমিক পাস যোগ্যতা হলেই হবে, বাংলা ভাষায় শেখানো হবে, বাড়িতে বসে নিজের ফোনের মাধ্যমে শিখতে পারবেন। লাইভ ক্লাস হবে সন্ধেবেলা 6টা থেকে 7:30। লাইভ ক্লাসে অ্যাটেন্ড করার টাইম না হলে, লাইভ ক্লাস হবে সোম বুধ শুক্র, অ্যাটেন্ড করার টাইম না হলে রেকর্ডেড দেখে নেবেন, রেকর্ডেডও থাকবে। আপনি দেখে নিন, আপনি প্রাইভেট লিমিটেড কোম্পানি করবেন, বিজনেস বড় করবেন, কোম্পানি ল আপনাকে আমরাই শিখিয়ে দেবো। কোথায় যাবো স্যার, বুঝতে পারছি না, বিজনেস কি করে করবো, কোনো চিন্তা নেই। অ্যাকাউন্টস কি করে মেনটেন করবেন, বিজনেস আর আপনার ম্যানুয়ালি চলবে না, অ্যাকাউন্টস মেনটেন করতে হবে অটোমেটেড প্রক্রিয়ায়। তার জন্য জোহো বুকস আমরাই শেখাবো, কাউকে লোক রাখতে হবে না যে আপনার বিজনেসের মধ্যে আবার 15,000 টাকা মাইনে দিয়ে একজনকে খালি রাখলেন কারণ আপনি অ্যাকাউন্টসের বেসিক কাজ জানেন না। বেসিক কাজ, বিশাল কিছু আপনাকে করতে হবে না। ছোট বিজনেস সামলাতে গেলে আপনি নিজে পেরে যাবেন, শিখিয়ে দেওয়া হবে, কারণ 2 বছর পর এগুলো ছাড়া আর চলবে না। আপনি একটু বিজনেস বড় করেছেন, 5 জনকে আপনার রেস্টুরেন্টে, আপনার সোনার দোকানে চাকরিতে রাখবেন, আর তাকে হাতে হাতে টাকা দিলে চলবে না, সরকার আপনাকে ধরবে, আপনাকে পেরোলে আনতেই হবে, আপনার বিজনেস রেজিস্টার করতেই হবে। তো পেরোল কিভাবে হয়, পিএফ এর কি ব্যাপার আছে থেকে শুরু করে স্যালারি ডিউ, পেমেন্ট এন্ট্রি কিভাবে হবে, অনলাইন পেমেন্ট কিভাবে হবে, পুরো শেখানো হবে। বিজনেস ল যা কিছু আছে সেই পুরো বিজনেস ল আপনাকে শেখানো হবে। পার্টনারশিপ অ্যাক্ট কি আছে, কোম্পানি অ্যাক্ট কি আছে, কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট কি আছে, ইচ অ্যান্ড এভরিথিং। তো আপনি যদি বিজনেস করছেন বা আপনি বিজনেস স্টার্ট করার ইচ্ছে রাখেন ভবিষ্যতে কোনো একটা সময়, পার্ট টাইম, আস্তে আস্তে, কিভাবে গোটা জিনিসটা করবেন কারোর হেল্প না নিয়ে, নিজে বাড়িতে বসে ডিজিটালি কোন ওয়েবসাইটে কিভাবে কি রেজিস্টার করাবেন, পুরো ব্যাপারটা শিখিয়ে দেওয়ার, অ্যাওয়ারনেস তৈরি করার এবং বিজনেস লিটারেসি তৈরি করার, এই ইকোসিস্টেমের এই পার্টটার দায়িত্ব আমাদের স্কিল বাংলার। কারণ আমাদের কাজ মানুষকে স্কিলড করা। এর জন্য কি করবেন, এর জন্য রজত স্যারের এই গোটা ট্রেনিং প্রোগ্রামটা আমরা ডেকোরেট করে নিয়েছি। 17ই এপ্রিল থেকে ক্লাস শুরু হবে। বাট আপনি এখনই, এটা আমার পার্সোনাল টিমের নাম্বার, এই নাম্বারে ফোন করুন, আর যা যা কিছু আপনার মনে প্রশ্ন আছে যে এটাও কি হবে, এটাও কি হবে, সব কিছু জিজ্ঞাসা করে নিন। জিজ্ঞাসা করে নিয়ে এখনই এনরোলটা করে নিন। কেন এখনই এনরোল করবেন? নাম্বার 1, আপনি 2 দিন পর ফোন করলে তখন আর সিট থাকবে কিনা কোনো গ্যারান্টি নেই। আপনি চাইলে এখন আর এআই কোর্সে ভর্তি হতে পারেন, সিট নেই, চাইলেও ভর্তি হতে পারবেন না। তো এটা যেন আপনার হাত থেকে ফসকে না যায়। আপনি এখন বিজনেস করছেন বা আপনার বিজনেস কোনো একটা পার্ট টাইম কিছু একটা স্টার্ট করার প্ল্যান আছে, ইচ্ছে আছে, তো পুরোটা শিখে নিন। কারোর কাছে দৌড়ঝাঁপ করতে হবে না, কোনো অফিসে গিয়ে কোনো অফিসারকে পেছনের টেবিলের তলা দিয়ে টাকা দিয়ে আপনার রেজিস্ট্রেশন বের করতে হবে না, নিজে যদি আপনি গোটা নিয়মটা ঠিক মতো জানেন। আর একটা কথা, 2 দিন পর আপনি যদি ভর্তি হতেও পারেন, ফিজ মারাত্মক বেড়ে যেতে পারে। স্টক মার্কেটেই ভাবুন না, কেউ 3,500 টাকায়, 4,000 টাকায়, 4,500 টাকায় ভর্তি হয়ে নিতে পেরেছেন, আজকে তার ফিজ 8,000 টাকা। তো এইটারও যতদিন এখন ফিজ কম আছে, এখন ইনঅগারেশন হিসেবে অনেক কম আছে, এক্ষুনি আমার টিমকে ফোন করুন, ভর্তি হন, এবং আমি আমার মিশনে এইভাবেই লেগে থাকবো যতদিন না ভারতবর্ষকে ইকোনমিক্যালি, মিলিটারিলি, ডিপ্লোম্যাটিক্যালি, সফট পাওয়ারের দিক থেকে পুরো পৃথিবীতে 1 নাম্বার জায়গায় আমরা সবাই মিলে নিয়ে যাচ্ছি, ততক্ষণ আমি আমার কাঠবিড়ালির ভূমিকা দিনরাত পালন করে যাব। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। প্রত্যেক দিন এই চ্যানেলে জিওপলিটিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে একটা ভিডিও আমরা অবশ্যই দেব। তো চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে স্কিল বাংলা পরিবারের অংশ হয়ে উঠুন।